আজকে শুরু করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফার্স্ট পার্ট অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশ। যিনার জন্যে আজ এই চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে তেনার কাহিনীটা জেনে নেওয়া হোক। তো সত্যি কিছু কিছু ব্যক্তি থাকে পৃথিবীতে বা এসেছিলেন যিনা তাদের নামটাকে স্বর্ণাক্ষরে ইতিহাসে লিখে গেছেন। তাদের কী ছিল? প্রতিভা ছিল, দূরদৃষ্টি ছিলেন, প্রতিভা, দূরদৃষ্টি এবং চেষ্টা ছিল বলে সবটাই সম্ভব হয়েছে। হয়তো অনেকের অত বুদ্ধি ছিল না, পরিবেশ ছিল না, তাদের চেষ্টাকে কোনো বাধা আটকাতে পারেনি, তাই তেনারা আজকে স্বর্ণাক্ষরের নাম লিখে রেখে গেছেন ইতিহাসের পাতায়। তেমনই একজন বিজ্ঞানী হলেন মাইকেল ফ্যারাডে। আরও অনেক বড় বিজ্ঞানী আছেন, যেমন আইনস্টাইন আছেন। তেনার প্রভাব আমরা কতটা বুঝতে পারি বা আমরা দৈনন্দিন জীবনে কতটা অনুভব করি। কিন্তু মাইকেল ফ্যারাডে যিনি যা আবিষ্কার করে গেছেন তার প্রভাব আমরা প্রত্যেক পদে পদে, ছেলে বড় ছোট, ধনী গরিব, স্ত্রী পুরুষ সবাই উপভোগ করি। ভাবো তো, ইলেকট্রিসিটি যদি না থাকতো তাহলে আমরা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ বা আমাদের পৃথিবীটা কত বছর পিছিয়ে থাকতো, অনেক পিছিয়ে থাকতো। এবার ভেবে নাও না, বাড়িতে 10 দিন কারেন্ট নেই, কী অবস্থা হতো গ্রামের দিকে। হয়তো শহরের দিকে হয়তো অনেক টাকা পয়সা খরচা করে হয়তো পেত। তাহলে তিনার জন্যে আজকে আমরা এত সহজ ইলেকট্রিসিটি পাচ্ছি, অনেক সব জিনিসটা উপভোগ করছি। শুধু কার জন্যে? তেনাদের চেষ্টা, তেনাদের প্রতিভা, তেনাদের দূরদর্শিতা বা তেনাদের দূরদৃষ্টি। মাইকেল ফ্যারাডে তিনি 1791 খ্রিস্টাব্দে 22শে সেপ্টেম্বর 1791 খ্রিস্টাব্দে 22শে সেপ্টেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন একটা বস্তিতে। তেনার বাবা ছিলেন কামার। তেনাদের এতই দরিদ্র পরিবার ছিলেন যে দুবেলা পেটের খাবার জোগাড় করা খুবই কষ্টকর ছিল তেনাদের কাছে। তা যেখানকার ছেলে, যার ছেলের যে ছেলে পেটে ভাত পায় না ঠিকভাবে, তার ক্ষেত্রে শিক্ষাটা একটা কল্পনার বিষয় বা ভাবাই যায় না, সে কী করে পড়াশোনা করবে। কিন্তু তেনাদের চেষ্টা, প্রতিভা জন্যে তেনারা আজকে বেরিয়ে এসেছেন। তাদের প্রতিভাটা দূরের কথা, তেনাদের চেষ্টাটাই হচ্ছে মেন ব্যাপার। তিনি তোমাদের মতো, মাইকেল ফ্যারাডে তিনি তোমাদের মতো এত ভালো স্কুলের কথা ভাবতে পারেননি, তোমাদের মতো এত ভালো হোস্টেল, ভালো নামি দামি স্কুল, এসব কল্পনা তেনার কাছে। কারণ কি? পেটের ভাত, পেট যেটা কারো কথা মানবে না, তোমাকে পেটের কথা শুনতে হবে 1 দিন 2 দিন 3 দিন, তারপর পারবে না থাকতে। একবার তিনি স্কুলে গেছিলেন ছোটোবেলাতেই। স্কুলে যাওয়ার পর তিনার ভালো উচ্চারণ হতো না, বয়ের মতো উচ্চারণ করতেন। তেনাকে যখন জিজ্ঞেস করে তোমার নাম কি, তিনি বলেন মাইকেল ফ্যারাডে। তখন স্কুলের টিচারের সাথে তিনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তিনি স্কুলের টিচার মনে করেন যে তেনাকে হয়তো ইনসাল্ট করার জন্য এরকম বলছেন বা মজা করার জন্য এরকম বলছেন বা পরিহাস করার জন্যে। তার জন্য তেনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তাই পেটে ভাত ছিল না, তাও স্কুলে গেছিলেন, তারপরেও সেখান থেকে বেরিয়ে আসতে হলো। তারপর তেনার আর কোনো স্কুলিং শিক্ষা নেই। কিন্তু আজ তার স্কুলের শিক্ষা নেই, কিন্তু আজকে সবাই আমরা পড়ছি তেনার কথা। ভাবো কত বড় প্রতিভা। সেই প্রতিভাটা শুধুমাত্র ফুটে উঠেছে চেষ্টার জন্যে। চেষ্টা কতটা হচ্ছে মেন জিনিস। কি বলা হয় যে ওপরওয়ালা আমাদের জন্য ওয়েট করে, আমরা ওপরওয়ালার জন্য ওয়েট করলে হবে না। যে কখন ওপরওয়ালা দেবে আমাদেরকে, এটা অসম্ভব, কোনো সময় দেবে না। যিনি নবী ছিলেন, যখন ফেরাউন তাড়া করেছিলেন, তখন যতক্ষণ না তিনি লাঠি মেরেছিলেন ততক্ষণ পর্যন্ত নদীটার থেকে রাস্তা হয়নি। উপরওয়ালা চাইলেই রাস্তা করে দিতে পারতেন, কিন্তু বলছে না, তুমি লাঠি মারো, তারপর রাস্তা হবে। তাহলে আমরা যদি হেঁটে যাই, উপরওয়ালা ছুটে আসবে আমাদের দিকে। আর তাদেরই উদাহরণ হচ্ছেন এপিজে আব্দুল কালাম, মাইকেল ফ্যারাডে, আরও অনেক বিজ্ঞানী আছেন। বিল গেটস যেন সবথেকে ধনী ব্যক্তি। এরা হচ্ছে কি, এটা একটা এক্সাম্পল। তেনাদের চেষ্টা,
তেনারা চেষ্টা করেছেন, উপরওয়ালা ছুটে চলে এসছে। তেনারা হেঁটে গেছেন, উপরওয়ালা ছুটে এসেছেন তাদের দিকে। সেই চেষ্টা আমাদের রাখতে হবে, ভাবতে হবে, ওনাদের কথা পড়তে হবে, পড়ে দেখতে হবে যে তাদের দরিদ্রতা, মানে দরিদ্রতা থাকলে কোনো কিছুই সম্ভব নয়। সেখানে তেনারা মানে চেষ্টার জন্যে সমস্ত দরিদ্রতা, মানে বাধা বিপত্তি সব কাটিয়ে চলে এসছেন। তারপর তেনারা যখন স্কুল ছাড়িয়ে দিলেন, পেটের ভাত জোগাড় করতে হবে, তিনি বিভিন্ন কাজ করতে লাগেন। বুক বাইন্ডিং, প্রথমে কাজ নিউজ পেপার বিলি করা, তারপর ডেলিভারি বয়ের কাজ করা। তো একটা মালিকের কাছে কাজ করতেন। আর মাইকেল ফ্যারাডে এতটা সৎ ছিলেন যে তেনার দেখে তার মালিকটা খুবই কী হয়, অনুপ্রাণিত হয় এবং ভালোবেসে ফেলেন, এবং তেনাকে বুক বাইন্ডিংয়ের কাজটা দেওয়া হয়। সেখানে মাইকেল ফ্যারাডে সারাদিন বুক বাইন্ডিং করতেন। বুক বাইন্ডিং করার পর রাত্রেবেলায় বই পড়তেন। তেনার মেনলি ইন্টারেস্ট ছিল সায়েন্সের প্রতি, তিনি সায়েন্সের বইগুলো পড়তেন। স্কুলে গাইড পাননি, তোমাদের মতো মিশনের মতো 3-4টা ফ্লোরে, এক একটা ফ্লোরে 3-4টা টিচার ছিলেন না, গাইড করার মতো কেউ ছিলেন না। নিজে স্টাডি করতেন, সেলফ স্টাডি। এবং এই দিমাগকে ভাবাতো, এই দিমাগকে যারা ভাবাতে পারবে তারাই উন্নতি হবে। আর দিমাগকে ভাবাতে না পারলে বাস কোনো কিছু হবে না। তারা দিমাগকে ভাবিয়েছেন, দিমাগকে ভাবিয়ে পড়তেন, ইন্টারেস্ট জেগেছেন। তিনি কী করতেন, মাঝে মাঝে হামফ্রে ডেভি বক্তৃতা শুনতে যেতেন, চান্স পেতেন, মানে টিকিট দিয়েছিলেন কেউ একজন, গিয়েছিলেন, তারপর থেকে শুনতে যেতেন। তো তিনার প্রত্যেকটা কথা লাইন বাই লাইন তিনি বইয়ের আকারে লিখে রাখতেন, এবং সেটা একটা বই বাঁধাই করে 300 কত পাতার বই বাঁধাই করে হামফ্রে ডেভিকে উপহার দিয়েছিলেন, এবং হামফ্রে ডেভি তাতে খুবই খুশি হয়েছিলেন যে তিনার পর্যবেক্ষণ ক্ষমতা, আমি যা বলি সেটাকে সবটাই মন দিয়ে শুনে। তার মানে কি, শুধু পর্যবেক্ষণ নয়, এখানে তার হচ্ছে কি আগ্রহটা একটা ওখানে বইয়ের মধ্যে ফুটে ওঠে। একদিন হামফ্রে ডেভি ল্যাবে কাজ করছিলেন, কাজ করতে করতে কোনো রকম দুর্ঘটনার জন্য তেনার চোখ নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। সেই মুহূর্তে হামফ্রে ডেভির একজন ব্যক্তির বা সাহায্যের দরকার হয়ে পড়লেন, যিনি হয়তো নোট করতে পারবেন বা তাকে সাহায্য করতে পারবেন। তখন ডাক পড়ে মাইকেল ফ্যারাডের। হামফ্রে ডেভি তেনার কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিলেন। আগে যে কাজগুলো হামফ্রে ডেভি করতেন সেগুলো এখন মাইকেল ফ্যারাডে করেন, এক্সপেরিমেন্টগুলো করেন, সমস্ত কিছু নোট করে রাখেন, ডাইরেকশনটা হামফ্রে ডেভি দেন। ধীরে ধীরে তিনি তো প্রথম কথা সায়েন্সের ছিলেন, মাইকেল ফ্যারাডে সায়েন্সে আগ্রহ ছিলেন, স্কোপ ছিল না, এখন স্কোপ পেয়ে গেলেন। তাহলে ওপরবেলা তার চেষ্টা ছিল, ওপরবেলা থেকে জুটিয়ে দিল একটা ল্যাবে জুটিয়ে দিল, সায়েন্সের ল্যাবে, যেখানে সে এক্সপেরিমেন্ট করতে পারবে, বড় হতে পারবে। আর প্রতিভাটা কারো কারণ নয়, সেটা হচ্ছে ওপরবেলার একদম। মানে কী কারণে ব্লাস্ট হলো, দুর্ঘটনা হলো হঠাৎ করে, এবং তাকে কেনই সেটা মাইকেল ফ্যারাডেকেই মনে পড়লো, এটা বই উপহার দিয়েছে বলে মনে পড়ে গেল, আরও তো লোক ছিল। তাহলে মাইকেল ফ্যারাডে চেষ্টা করেছিলেন, উপরওয়ালা তাকে তার দিকে ছুটে এসছেন। তারপর ল্যাবে কাজ করতে করতে ইলেকট্রোকেমিস্ট্রিতে মাইকেল ফ্যারাডে অনেক কিছু আবিষ্কার করেছেন, কিন্তু তেনার মেন ইন্টারেস্ট ছিল ইলেকট্রিক ব্যাপারে। ওরস্টেড প্রথমে আবিষ্কার করে গেছিলেন বা বলে গেছিলেন কি, যে একটা তারের মধ্যে যদি প্রবাহ হয়, তারের মধ্যে প্রবাহ গেলে তার চারিপাশে কী হয়, ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। অর্থাৎ ইলেকট্রিক থেকে ম্যাগনেট পাওয়া যায়, ম্যাগনেটিক ফিল্ড। তারপরে কি হয়, যখন জানতে পারেন মাইকেল ফ্যারাডে, বা অনেকজন বলতে লাগেন হামফ্রে ডেভি, যে হামফ্রে ডেভির সবথেকে বড় আবিষ্কার, হামফ্রে ডেভির সবথেকে বড় আবিষ্কার হচ্ছে মাইকেল ফ্যারাডে। তিনাকে যদি না ল্যাবে নিয়ে আসতেন আজকে অনেক পিছিয়ে যেত। যখন সেটা জানতে পারলো হামফ্রে ডেভি, তখন অনেক হিংসা হলো, জ্বলন হলো। তেনার স্ত্রীও অনেক ব্যবহার খারাপ করতেন, হামফ্রে ডেভির স্ত্রী। সেটা পরের কথা, কারণ সেগুলো আসবে বিপত্তি। যখন কোনো একটা ভালো জায়গায় যেতে যাবে কোনো কেউ, তখন অনেক বাধা আসবে, সেটা একটা বাধা। যেখানে দারিদ্রতা পেটের বাধা তাকে আটকাতে পারেনি, এই বাধাটা কোনোভাবে আটকাতে পারবেও না। যেখানে পেটের বাধা তাকে আটকাতে পারেনি শৈশবে, যেখানে একটা বাচ্চা তার পেট ছাড়া আর কিছু বোঝে না, সেখানে যখন আটকাতে পারে নাই, এই বৈষম্যটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। যখন হামফ্রে ডেভি মারা গেলেন, তখন মাইকেল ফ্যারাডে তিনার আগের চিন্তায় ফিরে গেলেন, কী করে রিভার্স করব, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। তিনি একটা কয়েল
তৈরি করলেন, কয়েল নিয়ে এসে সেখানে একটা গ্যালভানোমিটার লাগানো হলো, নিয়ে এখানে একটা চুম্বক রেখে দিল, চুম্বক রেখে দিয়ে এক্সপেরিমেন্ট করতে লাগলো। অনেক এক্সপেরিমেন্ট পর কোনো ফল পেলো না, যেখানে কোনো ডিফ্লেকশন দিল না। কারণ কি, যদি এই ম্যাগনেটের জন্য এখানে যদি তড়িৎ উৎপন্ন হয় বা তড়িৎ চলে বলের সৃষ্টি হয়, তাহলে এই গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেবে, কিন্তু কোনো রকম ডিফ্লেকশন পায়নি। তখন রেগে গিয়ে হঠাৎ করে ছুঁড়ে ফেলতে গেলেন। ছুঁড়ে ফেলতে গিয়ে দেখছেন, যখন জোরে ছুঁড়ে নিচ্ছেন ছড়িয়ে, তখন এখানে ডিফ্লেকশন হয়েছিল। তারপরে তিনি আবিষ্কার করেন তিনার মেন সূত্র। ঠিক আছে, তিনি স্কুলিং করেননি, অর্থাৎ ভালো টিচার গাইড পাননি, তোমাদের মতো গাইড পাননি, ভালো হোস্টেল পাননি। তার জন্যে তিনার ম্যাথমেটিক ক্যালকুলেশনটা অতটা ভালো ছিল না, তাই তিনি প্রমাণ করতে পারেননি। তিনি ম্যাক্সিমামটা কী করেছেন, এক্সপেরিমেন্টালি করে গেছেন, এবং তিনি সবসময় এক্সপেরিমেন্টার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন বা দিতেন, এবং তার সময় একটা ভালো বক্তব্য বলে গেছিলেন। তবে একটা জিনিস বাবাকে লক্ষ্য করবে, যে বড় বড় যেটা অনেক সায়েন্টিস্ট আছেন, অনেক বিজ্ঞানী আছেন, যেমন বললাম এপিজে আব্দুল কালাম স্যার, বিল গেটস, মাইকেল ফ্যারাডে, এনাদেরকে সব দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। এনাদেরকে উপরওয়ালা চাইলে ভালো ফ্যামিলিতে, বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করাতে পারতেন, কিন্তু তেনাদেরকে একটা নিদর্শন রেখে গেছিলেন, নিদর্শন হিসাবে পাঠিয়েছেন উপরওয়ালা। তার জন্য তাদেরকে গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং এটাই প্রমাণ করতে চেয়েছেন উপরওয়ালা, যে যদি তুমি চেষ্টা করো, তুমি কোন পরিবারে জন্মগ্রহণ করছো, তোমার পারিপার্শ্বিক অবস্থা কেমন, সেটা কোনোটাই ফ্যাক্ট নয়। এমনকি যে তোমার কাছে কতটা বই আছে না আছে, আর্থিক সামর্থ্য, সেটাও ফ্যাক্ট নয়। শুধু ফ্যাক্ট একটাই, সেটা হচ্ছে কি, চেষ্টা। চেষ্টাটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমরা কী করি সাধারণত, পড়ি কার জন্যে, একটা চাকরি পাবো, একটা গাড়ি কিনবো, ভালো স্ত্রী হবে, এটাই করে, ম্যাক্সিমামটা এটাই করে। আর ওই জন্য কী হয়, সে একটা ভালো চাকরি পায়, একটা ভালো স্ত্রী পায়, একটা ভালো গাড়ি কিনতে পারে, আয়েসে জীবনযাপন করতে পারে। শহর এলাকাতে কি হয়, সব কিছুই ভালো পেলে পাশের বাড়ি বা তার পাশের বাড়িতে জানে না তুমি কে, এটা খোঁজ হয়। পাশের বাড়ি বা তার পাশের বাড়ি জানে না কে, সে কী করছে না করছে, কী খায়, কেউ কিছু জানে না। কিন্তু আজ কোথায় সে ইংল্যান্ডের বস্তিতে জন্মগ্রহণ করেছিলেন, বিল গেটস কোথায় জন্মগ্রহণ করেছিলেন, মানে দরিদ্র ফ্যামিলিতে। এপিজে আব্দুল কালাম কোন দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনার কথা আজ সবাই জানি, কারণ তারা স্ট্রাগল করেছিলেন বলে আজ গেছিলেন, চেষ্টা করেছিলেন বলে আজ এখানে পৌঁছেছেন। কিন্তু আমরা সেটা ঠিক অন্য, আমরা ঠিক বুঝতে পারি না। এত নিদর্শন উপরওয়ালা রেখে গেছেন আমাদের কাছে, বারবার শুধু একটা কথা বোঝাতেই, যে তোমরা আমার কাছে হেঁটে এসো, আমি তোমাদের দিকে ছুটে যাব, এগিয়ে যাব। শুধু এইটুকু বোঝানোর জন্য এত নিদর্শন রেখে গেছেন, তোমরা আমার কাছে হেঁটে এসো, তাহলে আমরা ছুটে যাব, আমি ছুটে যাব। এই কথাটা উপরওয়ালা বোঝানোর জন্য অনেক নিদর্শন রেখে গেছে, তবু আমরা চেষ্টা করি নাই। আমরা হচ্ছে সব থেকে অধম, মানে বুঝেও বুঝি না, শুধু আয়েস করতে জানি। তাহলে এরপর ঢোকা যাক, এর শুনলাম। তবে এনাদের এ থেকে একটুকু মাথায় ভাববে, চিন্তা করবে, নিজের পজিশনটা তুলনা করবে, যে তুমি ওনার থেকে সেই মুহূর্ত থেকে ভালো আছো কিনা, আরও ভালো বুদ্ধিমান কিনা। তারপরে ভাববে যে উনি যদি পারে, আমরা এখানে পারবো না। বা পড়াটা কার জন্য করব, নিজের ক্ষুধা, নিজের চেষ্টার জন্য করব, বা নিজের ক্ষুধা মেটানোর জন্য করব, না নাম্বার পাওয়ার জন্য করব, না চাকরি পাওয়ার জন্য করব। নাম্বার পাওয়া, চাকরি পাওয়া সব একই ব্যাপার। চেষ্টা হবে সবসময় নিজের ক্ষুধা মেটানোর জন্য, জানার জন্যে। আমার এটা সিলেবাসে নাই বা পড়ার দরকার নাই, এটা হচ্ছে আমাদের ভাবনা, কিন্তু না, সেটা জানতে হবে, তোমাকে আরও পড়তে হবে। ভালো থাকবে। এবার শুরু করি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। প্রথমে দেখে নিই, দেখো আগে তোমরা চ্যাপ্টারতে পড়েছিল বি, অর্থাৎ কি, চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করতাম, বিকে। কী করেছিলেন, ওরস্টেড প্রমাণ করেছিলেন। ওরস্টেড থেকে জানতে পারি কি, যে একটা তারের যেটা কারেন্ট যায়, আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তার চারপাশে কী হয়, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে ওরস্টেড থেকে আমি জানতে পারলাম কি, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু এটা ঠিক ভেক্টর কোয়ান্টিটি। বায়োসাভার্ট সূত্র থেকে কী জানতে পারি, বায়োসাভার্ট থেকে যে এখানকার চৌম্বক ক্ষেত্রের মান জানতে পারি, চৌম্বক ক্ষেত্রের মান। কর্কস্ক্রু নিয়ম থেকে জানতে পারি কি, এর দিক জানতে পারি, বা লেফট হ্যান্ড রুল থেকে বা রাইট হ্যান্ড রুল থেকে, গ্রিপ রুল, রাইট হ্যান্ড গ্রিপ রুল থেকে জানতে পারি এর দিক। তাহলে মান, দিক সব জানতে পারি। এই বিটা হচ্ছে কি, চৌম্বক ক্ষেত্রের প্রকাশ, মানে চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্যে। চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্য বা বোঝার জন্যে
আমরা কী করেছিলাম, একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছিল, তাই কী বলা হয় ম্যাগনেটিক ফোর্স লাইন। ম্যাগনেটিক ফোর্স লাইন, ম্যাগনেটিক ফোর্স লাইন যা চৌম্বক ক্ষেত্র তাই, কারণ চৌম্বক ক্ষেত্রকেই ম্যাগনেটিক ফোর্স লাইন দিয়ে প্রকাশ করা হয়। যেখানে ম্যাগনেটিক ফোর্স লাইনের সংখ্যা বেশি, যেখানে ম্যাগনেটিক ফোর্স লাইনের সংখ্যা বেশি সেখানে বি এর মানও বেশি, যেখানে কম সেখানে বি এর মান কম। অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স লাইন যা চৌম্বক ক্ষেত্রেও তাই। এটাকে অনেক সময় চৌম্বক আবেশ রেখাও বলা হয়। এগুলোকে বলা হয় কি চৌম্বক আবেশ রেখা। অর্থাৎ এটা আবেশ ঘটাতে সাহায্য করে, আবেশ ঘটাতে এরা সাহায্য করে, তাই আবেশ রেখাও বলা হয়। এরপর দেখো প্রথম হলো ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা যদি পড়ি ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ। ফ্লাক্স অর্থ হচ্ছে, ফ্লাক্স কথার অর্থ হচ্ছে টু ফ্লো, ল্যাটিন শব্দ থেকে এসছে টু ফ্লো, অর্থাৎ কোনো কিছু প্রবাহিত হওয়া, কোনো একটা ভেক্টরের প্রবাহ বোঝাতে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স ইউজ করা হয়। এরপর দেখো যদি এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইন নেওয়া হয় অনেকগুলো, এখানে সাধারণত তোমরা ইলেকট্রিকে পড়েছো ভালো হয়ে, ইলেকট্রিক ফ্লাক্স পড়েছো, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স পড়া হয়েছে তোমাদের। সেখানে কী আছে, একটা চৌম্বক ক্ষেত্র, সেখানে কী আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে, অনেকগুলো কী আছে চৌম্বক বলরেখা আছে। ফ্লাক্স মানে কি টু ফ্লো, প্রবাহিত হচ্ছে। কোথা দিয়ে প্রবাহিত হবে, সেই কোথা দিয়ে প্রবাহিত হবে সেটা উত্তরে কী করা হয়েছে, একটা তল কল্পনা করে নেওয়া হয়েছে। তলটি যদি আমি এরকম কল্পনা করি, যদি তলটা আমি দেখো লম্বভাবে কল্পনা করি, তাহলে কী হচ্ছে সব কোঠা বলরেখা পাস করছে এর মধ্যে দিয়ে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সকে বললাম টু ফ্লো, তাহলে ফ্লো, তাহলে ভেক্টরটা চৌম্বক ক্ষেত্র ভেক্টরে আমি কি প্রবাহ বের করছি, জলের ক্ষেত্রে জলের প্রবাহ হবে। ধরে নাও এরকম একটা জল যাচ্ছে, নালার মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে জলের ফ্লো কত হবে, জলের ফ্লাক্স বা ফ্লো প্রবাহ হবে। তাহলে প্রবাহটা কার মধ্যে ধরবো, প্রবাহটা কার মধ্যে ধরবো, তখন এটা কী করতে হবে, তল কল্পনা করতে হয়। ধরে নাও আমি এটা তল নিয়েছি, লম্বভাবে কল্পনা করেছি, এই জল যাচ্ছে এদিকে, তাহলে আমি তলটা এরকম লম্ব কল্পনা করেছি, তাহলে এই তলের মধ্যে দিকে আছে প্রবাহ যাচ্ছে। যদি তলটাকে আমি দেখো প্রায় সেম সেম হয়ে গেছে, তলটা যদি বাঁকিয়ে দেওয়া হয় এরকম করে, কি হচ্ছে ক্ষেত্রফল কমে যাচ্ছে। যত তলটাকে দেখো এরকম আছে, তুমি দেখতে পাচ্ছ তলটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ। যদি তলটাকে বাঁকিয়ে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ দেখতে পাবে না, এরকম করে দিলে দেখতে পাবে না। এরকম করে দিলে কী হচ্ছে, তলের ক্ষেত্রফলটা জিরো হয়ে যাচ্ছে একদম। অর্থাৎ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাই তলের মানটা দিক পরিবর্তন করে গেলে সেক্ষেত্রে কী হচ্ছে, তলের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে তলটাকে আমি কেমন নেব, সেই কোশ্চেনের উত্তর তাহলে আমাকে একটা বাঁকা যদি থিটা করে যদি তলটা এভাবে কল্পনা করো, যদি এভাবে কল্পনা করলাম তলটা, ধরে নাও এর মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে, তাহলে এটা যদি অ্যাঙ্গেল যদি বাঁকানো বলে দেওয়া হয়, বাঁকানো বললে হবে না, সে বাঁকানো বললে অ্যাঙ্গেলটা বিভিন্ন হতে পারে, এটা বিভিন্ন অ্যাঙ্গেল হতে পারে। সেজন্য কী করা হয়, সেই অ্যাঙ্গেলটা ফিক্সড করার জন্যে এটাকে লম্বভাবে নেওয়া হয়। লম্ব হলে কী হবে, সব থেকে বেশি পরিমাণ প্রবাহ হতে পারবে এই তলটাতে। তলের মধ্যে দিয়ে যদি এরকম লম্বভাবে ধরো, তলটা যদি লম্বভাবে ধরো সব থেকে বেশি পরিমাণ জল প্রবাহিত হবে। এখানেও ঠিক সেরকম, তলটা যদি লম্বভাবে ধরো সব থেকে বেশি পরিমাণে তলে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক বলরেখা পাস করবে। ঠিক আছে, যখনই তলটাকে বাঁকিয়ে দিবে তখন সেটা কী হবে, কমে যাবে। যে তলটা এরকম নেওয়া হতো, এরকম থাকতো, তাহলে কী করতে হয়, সেই মুহূর্তে আমাকে নিতে হবে লম্বভাবে। এটাতে সব থেকে বেশি, এটাতে সব থেকে বেশি যাচ্ছে ফ্লাক্স। কটা আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে কটা যাচ্ছে, 7টা পেরিয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 6টা যাচ্ছে। যদি তলটাকে আরও বাঁকিয়ে দাও, যদি এরকম করে আরও বাঁকিয়ে দাও, আরও কম যাবে। দেখো 1 2 3টে যাচ্ছে। যদি তলটাকে এইভাবে রাখো তাহলে দেখো শুধুমাত্র
তলের ওপর দিয়ে কীভাবে ফ্লাক্স চৌম্বক বলরেখা পড়বে, তলের ওপর দিয়ে, অর্থাৎ তলটা আছে এরকম, তলের ওপর দিয়ে চৌম্বক বলরেখা পারবে, তলটাকে কোনো সময় ক্রস করবে না, যেটা তলটা ক্রস করছিল সেটা না করে কী হবে, এর ওপর দিয়ে যাবে ফ্লাক্স। সেজন্য কী করা হয়, ফ্লাক্সে কী বলা হয় যে এই তলের মধ্যে লম্বভাবে যতগুলো ফ্লাক্স বা চৌম্বক বলরেখা বা আবেশ রেখা পার হবে, চৌম্বক বলরেখা বা আবেশ রেখা অতিক্রমণ করবে, সেই সংখ্যাটাকে বলা হয় কি, চৌম্বক ফ্লাক্স। তাহলে চৌম্বক ক্ষেত্রে কোনো তলের মধ্যে, চৌম্বক ক্ষেত্রে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলি চৌম্বক আবেশ রেখা অতিক্রম করে তাকে বলা হয়, যতগুলি চৌম্বক আবেশ রেখা বা বলরেখা তাকে বলা হয় চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স। তাহলে লম্বভাবে বলেছে, তাহলে এখানে কী হচ্ছে, ধরে নাও এটা থিটা কোণ করে আছে, এটা হচ্ছে কি থিটা কোণ করে আছে, মানে এর সাথে এটা কোণ কত, থিটা। তাহলে ফ্লাক্স যদি বের করতে যায় তাহলে কী করবো, আমি এর একটা লম্ব তল কল্পনা করে নেবো, মানে এই তলের একটা লম্ব দিকে উপাংশ নেবো। তাহলে এটা মান কত হবে, এটা যদি এ হয় তাহলে কত হবে, এ কস থিটা। কী হয়, যদি এটা আর হয়, এটা আর ভেক্টর হয়, তাহলে যদি আমি এই দিক পাবো উপাংশ নিই তাহলে কত হবে, যার সাথে থিটা আছে সেটা কী হয়, এটা আর কস থিটা, আর লম্ব দিকে কী হবে, আর সাইন থিটা। তাহলে কী আছে, অ্যাঙ্গেলটা এর সাথে দেওয়া আছে, তাহলে এদিকে কী হবে, কস থিটার অংশ হবে, অর্থাৎ এটা হচ্ছে কি এর অ্যাক্সিস, আর এর অ্যাক্সিসে অ্যাঙ্গেল কত, থিটা। এই তল দুটোর মধ্যে এই তলের অ্যাক্সিস আর এই তলের অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা, বা ব্যাসের মধ্যে। তখন কী হলো, এইটার একটা উপাংশ নিলাম এদিকে, কত হবে এটা, এ কস থিটা। তাহলে ফ্লাক্স কত হবে, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ফ্লাক্স একে ফাই দ্বারা প্রকাশ করা হয়, ফাই হলো হবে বি ডট এ। এটা তাহলে কী হলো, স্কেলার কোয়ান্টিটি হলো, স্কেলার, কারণ কি ডট প্রোডাক্ট নেওয়া হয়েছে, বা কি লিখতে পারি, বি এ কস থিটা, অর্থাৎ যদি অ্যাঙ্গেল করে থাকে, থিটা করে থাকে, তাহলে কথা হবে বি এ কস থিটা। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা 0 বলতে কি, এটা হচ্ছে কি বলরেখা, আর এটা হচ্ছে তলটা এরকম লম্বভাবে আছে, তলটা লম্ব মানে কিন্তু তলের ডাইরেকশন কোন দিকে হয়, এদিকে হয়। কোনো তলের ডাইরেকশন কী বলেছিলাম, তুমি সেই তলে দাঁড়িয়ে যাবে, কল্পনায় যে কোনো তল নাও, সেই তলে তুমি দাঁড়িয়ে যাও, তো পা থেকে মাথার দিকে, অর্থাৎ মাথাটা যেদিকে থাকবে সেদিকে তলের ডাইরেকশন, তুমি এই তলটা দাঁড়িয়ে যাও, তো মাথা থাকবে এদিকে, তাহলে তলের ডাইরেকশন হচ্ছে এইটা, তলটা আছে লম্ব হবে কিন্তু ডাইরেকশনটা হচ্ছে এর দিকে, অর্থাৎ এরা কি পরস্পর কি সমান্তরাল। থিটা ইকুয়াল টু যখন 0 হয় তখন ফাই ইকুয়াল টু কত হবে, ম্যাক্সিমাম সমান কত, বি এ। বিটা হচ্ছে কি চৌম্বক আবেশ রেখা বা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ রেখা বা বলরেখা বা চৌম্বক ক্ষেত্র বলা হয়, বা আরও একটা নাম বলছি পরে, একটু পরে আরও একটা নাম বলছি, চৌম্বক প্রবাহ ঘনত্ব বলা হয়, কে চৌম্বক প্রবাহ ঘনত্ব। আর এটা হচ্ছে কি ক্ষেত্রফল। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কেমন, এটা হচ্ছে কি বিয়ের অভিমুখ, তলটা আছে কেমন এরকম, অর্থাৎ এর অভিমুখ কোন দিকে, লম্ব দিকে, এটা হচ্ছে এন ক্যাপ। তখন কথা হবে ফাই ইকুয়াল টু বি এ কস 90, অর্থাৎ 0, তখন ফ্লাক্স 0। চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব থাকে, অর্থাৎ সমান, মানে এর সাথে বি এর কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ফ্লাক্স সর্বোচ্চ হবে, আর 90 ডিগ্রি হলে কত হবে, সর্বনিম্ন হবে। এর ইউনিট কী হবে, ফ্লাক্সের ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স,
কী হবে, কী হবে এটা, ফাই রেখা হবে বি এ, অর্থাৎ ওয়েবার। বি এর ইউনিট কত ছিল আমরা দেখো মনে আছে, বি এর ইউনিট কী ছিল, ওয়েবার পার মিটার স্কোয়ার ছিল। তাহলে এখানে বসাও ফাই ইকুয়াল টু বি এ, অর্থাৎ ওয়েবার বাই মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। কেটে কথা হবে শুধু ওয়েবার। যদি এটাকে ওয়েবার পার মিটার টেসলা লেখা হয়, টেসলা, তাহলে কথা হবে একটা হচ্ছে কি ওয়েবার, আর দ্বিতীয় নম্বর কথা হবে আর টেসলা মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার। কারণ কি টেসলা সমান কত জানি, টেসলা সমান ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে কি মিটার স্কোয়ার দিয়ে যদি গুণ করে দাও তাহলে কত হলো, কেটে গেল, ওয়েবার থাকলো। তাহলে টেসলা মিটার স্কোয়ার হচ্ছে কি, বা ওয়েবার হচ্ছে কি চৌম্বক ফ্লাক্সের ইউনিট, চৌম্বক ফ্লাক্সের ইউনিট মনে রাখবে। আর ডাইমেনশন কথা হবে, ডাইমেনশনটা পরে মাঝে মাঝে কত হবে ডাইমেনশন, আমরা কি জানি ফাই ইকুয়াল টু বি এ, অর্থাৎ বি এর মাত্রা আর এর মাত্রা। তাহলে ফাইয়ের মাত্রা কত হবে, বি এর মাত্রা আর এর মাত্রা। ক্ষেত্রফলের মাত্রা জানি আমরা, বি এর মাত্রা কত হবে, দেখো আমরা কি জানি লরেন্জ ফোর্স এফ ইকুয়াল কত হয়, কিউ ভি বি। লরেন্জ ফোর্স কি জানি আমরা, এফ ইকুয়াল টু লরেন্জ ফোর্স বলা ভুল, চৌম্বক বল, চৌম্বক বলের মান কত হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি বি। তড়িৎ বল এবং চৌম্বক বল মিলে হচ্ছে লরেন্জ ফোর্স, এটা হচ্ছে চৌম্বক বল। তাহলে কত হয় কিউ ভি বি, অর্থাৎ বি সমান কত হবে এফ বাই কিউ ভি, যেখানে কিউ হচ্ছে কি আধান আর ভি হচ্ছে কি ভেলোসিটি। বসাও এফ কিউ এর মাত্রা ভি এর মাত্রা ইন্টু এ এর মাত্রা কত হবে, দেখো এফ এর মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার -2, ডাইমেনশন অফ এফ কত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা কত এল স্কোয়ার, ক্ষেত্রফল মানে কত পাই আর স্কোয়ার হয়, বাই কিউ কত, কিউ এর মাত্রা কিউ সমান আই টি, আই টি, আই সমান কত হয় কিউ বাই টি টাইম, আর কিউ সমান কত হবে আই টি প্রবাহমাত্রা ইন্টু টি। ভি মাত্রা কত এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে নোট করে নাও। তাহলে কত আসছে দেখো এখান থেকে আমার এম একটা আছে, এম রাখলাম, এল কত আছে এটা এল, এল স্কোয়ার কত হবে এল কিউ, এখানে কত একটা এল বাদ যাবে এল স্কোয়ার, টি টু দি -2 -1 কত হবে -2 -1 -1 থাকবে শুধুমাত্র। এবার হচ্ছে এটাতে বা এটার সাথে কেটে দাও টি টু দি পাওয়ার -2, আচ্ছা না আই পর আছে আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে কি চৌম্বক ফ্লাক্সের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কার একক মনে আছে, কার্য বল ইন্টু সরণ এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটি দেখো কার্যের মাত্রা, তার সাথে আই ইনভার্স আছে, নোট করো না বেটা। এরপর দেখো কত ছিল ফাই ইকুয়াল টু বি ডট এ, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তো ফাই ইকুয়াল টু যদি বি এ হয় তাহলে বি ইকুয়াল টু কত হবে, বা এটা মান কত আছে বি এ ধরলাম, তাহলে ফাই বি ইকুয়াল টু কত হবে যদি লম্ব হয়, থিটা ইকুয়াল টু কত ধরলাম 0 ডিগ্রি, অর্থাৎ বি ইকুয়াল টু কত হবে ফাই বাই এ। ফাইটা কী ছিল যে কোনো ক্ষেত্রফলে এ দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ কি একক ক্ষেত্রফলে, অর্থাৎ কত আসছে ফাই বাই এ সমান হচ্ছে কত বি এলো, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে একক ক্ষেত্রফলের মধ্যে লম্বভাবে অতিক্রান্ত, এখানে বলরেখা লিখছি, চৌম্বক বলরেখা
লম্বা হবে যতগুলি চৌম্বক বলরেখা অতিক্রম করে তাকে বলা হয় চৌম্বক প্রবাহ ঘনত্ব। চৌম্বক প্রবাহ ঘনত্ব। এখানে গেছিলাম কি আবেশ রেখা, এখানে গেলাম কি বলরেখা, একই জিনিস। আবেশ রেখা বলরেখা একই জিনিস, অর্থাৎ বি এর নাম পেলাম কি, এটা হচ্ছে কি আবেশ রেখা বলা হয় একে, বিকে কি বলা হয় চৌম্বক প্রবাহ ঘনত্ব। আবার বিকে ডিনোট করা হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক চৌম্বক ক্ষেত্র। জিনিসটা সবটাই একই, কিন্তু জাস্ট পারপাস আলাদা। যখন চৌম্বক ক্ষেত্রে ইউজ করছি তখন এখানে আর মানে একটা পয়েন্টে কতটা পরিমাণ আছে, অর্থাৎ সমগ্র মানে বলরেখাগুলো মিলে হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকের প্রকাশ। যখন আমরা কি আবেশ রেখা বুঝি তখন কি হচ্ছে সিম্পল ম্যাগনেটিক ফোর্স লাইন, চৌম্বক বলরেখা। যখন চৌম্বক প্রবাহ ঘনত্ব বলছি তখন কি, যখন প্রবাহ ঘনত্ব বলে দিচ্ছি তখন চলে আসছে একটা তলের মধ্যে চলে আসছে। অর্থাৎ যেখানে যাই থাক না কেন একটা তল কল্পনা করো, সেই তলের মধ্যে যদি 50টা যায়, ধরো 5 মিটার স্কোয়ারের মধ্যে 50টা যাচ্ছে, তাহলে 1 মিটারে কত যাবে, 5 মিটারে যায় 50টা, 1 মিটারে কত যাবে বাই 5 = 10, তখন 10টা হবে কি বি। সব ক্ষেত্রে ইউনিটগুলো একই, ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা বা সিজে দেখো কি গাউস। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন হবে না। এখন এই মুহূর্তে আমি এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরবো কি চৌম্বক বলরেখা বলতে পারি মাঝে মাঝে, চৌম্বক আবেশ রেখা বলবো মাঝে মাঝে, আবার চৌম্বক প্রবাহ ঘনত্ব বলবো, চৌম্বক প্রবাহ ঘনত্ব, বা বিটাকে বলবো কি চৌম্বক আবেশ রেখা। সবকটা একই জিনিস, নোট করে নিয়েছো। এরপর দেখো ফ্যারাডের পরীক্ষাটা কী ছিল, মাইকেল ফ্যারাডে একটা কয়েল নিয়েছিলেন। কয়েলটা আমি একটাই ফেস দেখাচ্ছি, ধরুন এটার কয়েল আছে, কয়েলের সাথে একটা গ্যালভানোমিটারকে লাগানো আছে। এই গ্যালভানোমিটারে কী হয়, দুদিকে ডিফ্লেকশন দেয়, মানে বাম দিকেও দেবে ডান দিকেও দেবে। এটা এরকম আছে, যদি প্রবাহটা যদি এই দিকে হয় তাহলে এই দিকে দেবে, অর্থাৎ প্রবাহ যদি এই দিকে হয় ডিফ্লেকশনটা কেমন দেবে, এদিকে দেবে। প্রবাহ যদি এই দিকে হয় তাহলে ডিফ্লেকশনটা এদিকে দেবে। অর্থাৎ এর মধ্যে প্রবাহটা ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা ডিসাইড করা হয় কি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন দেখে। গ্যালভানোমিটার ছিল বাম দিকে না ডান দিকে। এরপর দেখা গেলো এখানে একটা চুম্বকের নর্থ মেরু নিয়ে আসা হচ্ছে। যদি নিয়ে আসা হয় এখানে হচ্ছে আবেষ্ট প্রবাহ উৎপন্ন হচ্ছে। এখন দিকটা বাদ দিলাম, এটাকে নিয়ে গেলে যদি স্পিড গতি থাকে, যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে কি আবিষ্ট হচ্ছে, এটা দূরে সরে নিয়ে গেলেও আবিষ্ট হচ্ছে। এটা বা কী হচ্ছে চৌম্বকটাকে শক্তিশালী যদি করা হয়, চৌম্বকটাকে শক্তিশালী করা হলেও প্রবাহ মানটা বাড়ছে। হয়তো দেখা গেল আমি চুম্বক না রেখে একটা তড়িৎ চুম্বক রেখে দিলাম, নিয়ে এখানে যদি এই চুম্বক কতটা বাড়ায় দেখা যাবে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হচ্ছে। আবার যদি এটাকে স্থির রেখে যদি আমি এটাকেও নিয়ে যাই বা দূরে মানে এদিকে নিয়ে যাই, অর্থাৎ কি সরা এরম করে, তাহলে সেক্ষেত্রেও কী হবে এখানে প্রবাহ সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এটাকে বলা হয় কি আবিষ্ট তড়িৎচালক বল। কি হয় ধরুন একটা চুম্বকের নর্থ মেরু রাখা আছে, এখান থেকে কী হয় বল রাখলে বের হয় এরকম হবে, বা চুম্বক আবেশ রাখলে এরকম বের হয়, এটা আছে। দেখো যখন কাছে যদি এরকম একটা তল কল্পনা করি, এই তলের মধ্যে কী হচ্ছে সবগুলো বলরেখা অতিক্রম করছে। যখনই এই তলটাকে দূরে সরে নিয়ে যাচ্ছি তখন কী হচ্ছে বলরেখার সংখ্যা কমে যাচ্ছে, আরও দূরে সরে নিয়ে গেলে কী হবে আরও বলরেখা কমে যাবে। অর্থাৎ তলটাকে চৌম্বকটাকে এদিকে নিয়ে আসা মানে হচ্ছে কি এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন অর্থাৎ চৌম্বক বলরেখা বা চৌম্বক আবেশ রেখাগুলো কী হচ্ছে পরিবর্তন হচ্ছে। এই আবেশ রেখা পরিবর্তন হচ্ছে বলে এখানে কী হয় তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় বা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয়।
তাহলে আবিষ্কৃত ছিল বল কাকে বলা হয়? প্রথমে দেখে নিই আবিষ্কৃত ছিল বল। আবিষ্ঠ তড়িৎচালক বল ইনডিউসড ইএমএফ, অর্থাৎ যদি, তাহলে এখানে কী হচ্ছে, আমি যে কোনো একটাকে গতিশীল করতে হচ্ছে, যে কোনো একটাকে গতিশীল থাকতে হচ্ছে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং কোনো বা পরিবাহী, চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহী, যদি চৌম্বক ক্ষেত্র এবং কোনো পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীতে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, তড়িৎচালক বলের উদ্ভব হয়। এই আচ্ছা, তড়িৎচালক বলের বা যে তড়িৎচালক বলে পরিবাহীতে যে তড়িৎচালক বলে উদ্ভব হয় তাকে বলা হয় আবিষ্ঠ তড়িৎচালক বল। যদি কোনো বা একটা নাও, একটি চৌম্বক ক্ষেত্র এবং কোনো পরিবাহীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, একটা চৌম্বক ক্ষেত্র এবং একটা পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে, আপেক্ষিক গতি হচ্ছে একটা কি ইম্পর্টেন্ট কথা এখানে, আপেক্ষিক গতি থাকলে পরিবাহীটিতে যে তড়িৎচালক বলের উদ্ভব হয়। অর্থাৎ কি, যদি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা পরিবাহী গতিশীল থাকে তাহলে সেখানে কি হবে, তড়িৎচালক বলের উৎপন্ন হবে, ই এর সৃষ্টি হবে, অর্থাৎ ইএমএফ, ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি পরিবাহী কেন বলা হচ্ছে, এবার এখানে ইনডিউসড ইএমএফ বলা হচ্ছে। যদি এটাকে কুণ্ডলী নিয়ে হয়, কুণ্ডলী নিয়ে তখন কী হবে, তখন আয় পাবো, অর্থাৎ কুণ্ডলী ছাড়া আয় পাওয়া যাবে না, তখন তাকে বলবো কি আবিষ্ঠ তড়িৎ প্রবাহ, আবিষ্ঠ তড়িৎ প্রবাহ, ইনডিউসড কারেন্ট। একটি কুণ্ডলী ও একটি চৌম্বক ক্ষেত্রের আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে তাকে বলা হয় আবিষ্ঠ তড়িৎ প্রবাহ। তাহলে কুণ্ডলী নিলে সেখানে তড়িৎ সৃষ্টি হবে, আর একটা যদি সিম্পল পরিবাহী নাও এরকম, সেখানে কী হবে ইএমএফ, হয়তো একদিকটা পজিটিভ হবে আর এদিকটা নেগেটিভ হবে, বা এদিকটা পজিটিভ হলে এদিকটা নেগেটিভ হবে, অর্থাৎ এদের মধ্যে কি তার দিয়ে যুক্ত করে দিলে কী হবে, তখন প্রবাহ হবে। এটা হচ্ছে কি, এটা তার পরিবাহীকে গতিশীল করেছি, তখন একদিকটা হবে কি পজিটিভ, এটা নেগেটিভ, একে তার দিয়ে যুক্ত করে দাও, তখন কী হবে কারেন্ট আয় প্রবাহ হবে, অর্থাৎ লুপ নিলে কারেন্ট হবে, আর লুপ না নিলে সেখানে ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে। এবার দেখো এখানে কেন উৎপন্ন হচ্ছে, দেখো এরপর যখন এটাকে নিয়ে আসছি বা এটাকে যখন এদিকে নিয়ে আসছি বা এদিকে দূরে সরে যাচ্ছি, যখন নিয়ে আসছি তখন কি চৌম্বক বলটা বাড়ছে, দূরে সরে নিয়ে গেলে কী হচ্ছে কমছে। অর্থাৎ একে যাই করি না কেন, এটাকে ওই দিকে নিয়ে যাই বা এটাকে এদিকে নিয়ে আসি বা একে এদিকে নিয়ে আসি কুণ্ডলীটিকে, বা কুণ্ডলীটিকে এদিকে নিয়ে আসি, যদি গতি থাকে আপেক্ষিক, স্থির থাকলে কী হবে সবসময় একই পরিমাণ। যদি ওটা স্থির আছে, ধরুন এটা ফিক্সড, আমার ছবিটা ফিক্সড, এর মধ্যে ধরুন 50টা পেরিয়ে যাচ্ছে, 50টা বড়রেখা, তাহলে এটা কি সবসময় 50টাই থাকবে। যদি এই 50টায় পরিবর্তন ঘটনা হয় সময় সাপেক্ষে, তাহলে এখানে ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে, অন্যথা সৃষ্টি হবে না। দেখো তাহলে এরপর মানটা বাড়াবো কীভাবে, মানটা দুভাবে অনেকভাবে বাড়ানো যেতে পারে। এক নম্বর হচ্ছে কি, এই মানটা
যদি তুমি এটা আপেক্ষিক গতি বাড়াও, আপেক্ষিক গতি বৃদ্ধি করলে, আপেক্ষিক গতি বৃদ্ধি হলে আবিষ্ট তড়িৎ চালক বল বা তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কী হতে পারে, যদি এর মেরু শক্তি বাড়াও বা চুম্বকের মেরু শক্তি বৃদ্ধি করলে, চুম্বকের মেরু শক্তি বৃদ্ধি করলে আয় বৃদ্ধি পাবে। আর কীভাবে বৃদ্ধি হবে? 3 নাম্বার, যদি এর ক্ষেত্রফলটা বাড়াও, ক্ষেত্রফল বাড়ালে কী হবে, বেশি পরিমাণ মানে চৌম্বক বলরেখা অতিক্রমণ করবে, অর্থাৎ বেশি পরিবর্তন হবে। তাহলে কি, ক্ষেত্রফল বৃদ্ধি করলে, ক্ষেত্রফল বৃদ্ধি করলে আয়, তাহলে ক্ষেত্রফল কমালে কী হবে, আয় কমবে। এখানে মেরু শক্তি কমালে কী হবে, অর্থাৎ যে চুম্বকটা নিয়েছিলাম তার থেকে শক্তিশালী চুম্বক নিলে আয়ের মানটা বাড়বে, তার থেকে কম শক্তিশালী চুম্বক নিলে সেখানে আয়ের মানটা কমবে। আপেক্ষিক গতি বৃদ্ধি করলে আয়ের মান বাড়বে, আপেক্ষিক গতি হ্রাস করলে আয়ের মানটা কমবে। আর হতে পারে কি, 4 নাম্বার, যদি ধরুন একটা কয়েল আছে, সেই কয়েলে পাক সংখ্যা যদি বৃদ্ধি করা হয়, পাক সংখ্যা বাড়ানো মানে কি, প্রবাহ বৃদ্ধি হবে। পাক সংখ্যা কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করলে আবিষ্ট প্রবাহ বৃদ্ধি পাবে। এরপর চলে এসো যে কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে, কোন দিকে হবে। তাহলে এটা মানটা কার উপর নির্ভর করছে, মেনলি এখানকার অভিমুখটা কার উপর নির্ভর করবে, ডাইরেকশনটা কার উপর নির্ভর, ডাইরেকশন এর আপেক্ষিক গতির প্রকৃতির উপর। এক হচ্ছে কি, আপেক্ষিক গতির প্রকৃতির উপর। আপেক্ষিক গতির প্রকৃতি বলতে কি, এটাকে কাছে নিয়ে আসছো না দূরে সরে যাচ্ছ। কারণ একটা চৌম্বককে ধরুন NS, এটাকে কুণ্ডলী থেকে কাছের দিকে নিয়ে আসছো না দূরে সরে নিয়ে যাচ্ছ। কাছের দিকে নিয়ে এলে একরকম হবে প্রবাহ, আর দূরের দিকে সরে নিয়ে গেলে অন্য দিকে হবে। তার ডাইরেকশনটা কী নির্ণয় করছে, যে আপেক্ষিক গতির প্রকৃতির উপর। আর 2 নম্বর হচ্ছে কি, এই চুম্বকের নর্থ মেরুকে নিয়ে আসছো না সাউথ মেরুকে নিয়ে আসছো। চুম্বকের কোন মেরুকে আনা হচ্ছে তার উপর প্রবাহের দিক নির্ভর করে। আমি এটা পরের জিনিসকে আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। বা আগেও বলেছিলাম, দেখবে এটা যদি একটা কুণ্ডলীর মধ্যে প্রবাহ হয়, সেখানে এন মেরু হবে না এস মেরু উৎপন্ন হবে, মনে আছে নিশ্চয়ই। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে তখন কী হবে, এন মেরু। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে কী হবে, এস মেরু। আরেকটা কথা বলেছিলাম, দেখবে যখন ডায়াম্যাগনেটিজম পড়িয়েছিলাম, যে কোনো আবেশ যখন সৃষ্টি হয় তখন কী করে তার কারণকে বাধা দেয়। ইনডিউস যখন হবে তখন তার কারণকে বাধা দেবে, যার কারণে আবেশ সৃষ্টি হবে সেটা বাধা দেবে। সেটা হচ্ছে লরেন্জ ফোর্স, লেঞ্জ, সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। সেটা পরে আছে, আমি আগে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। দেখো, যখন তুমি এন মেরুকে আনছো, কাছের দিকে আনছো, তাহলে বাধা দেবে কে, একটা এন মেরু যদি বাধা দিতে পারবে। যদি এন মেরুকে নিয়ে আসো, তাহলে এখানে যদি একটা এন মেরু উৎপন্ন হয়, তাহলে এন কী করবে, বিকর্ষণ করবে। একটা এন মেরুকে নিয়ে আসছো,
মানে কাছের দিকে নিয়ে আসছো, একে বাধা দিবে কখন? যদি এর প্রবাহ একটা এন মেরু সৃষ্টি করে, অর্থাৎ এই এন মেরু এবং এই এন মেরু যদি পরস্পর বিকর্ষণ করে তাহলে বাধা হবে। তাহলে এই এন মেরু মানে কি? আমাকে প্রবাহ কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে একটা কুণ্ডলীর দিকে যদি এন মেরুকে নিয়ে আসা হয়, যদি একটা কুণ্ডলীর দিকে এন মেরুকে নিয়ে আসা হয়, তখন কী হবে? প্রবাহ হবে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। মানে এন মেরু কাছের দিকে এলে, এন মেরু কাছের দিকে এলে আই হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। যদি থেকে দূরের দিকে সরিয়ে নিয়ে হয়, দূরের দিকে সরাতে গেলে বাধা কে দেবে? তাহলে এটাকে ঠেলে দিচ্ছে। তো যখন দূরের দিকে সরাতে যাবে তখন যদি এখানে এস মেরু উৎপন্ন হয়, দেখো তখন এখানে কি এস মেরু উৎপন্ন যদি হয়, তাহলে কী হবে? এন মেরুটা যাচ্ছে কোন দিকে? এইদিকে। আর এস কীভাবে আকর্ষণ করবে? এস এনকে আকর্ষণ করবে। তাহলে যখন একে দূরের দিকে সরাচ্ছ তখন যদি এখানে এস মেরু উৎপন্ন হয় তাহলে একে কি আকর্ষণ করবে? অর্থাৎ টেনে ধরে থাকবে। অর্থাৎ কাছে আসতে গেলেও বাধা দিচ্ছে, দূরে সরে যেতে গেলেও বাধা দিচ্ছে। তখন হচ্ছে কি? প্রবাহ কোন কী হবে? ক্লকওয়াইজ। আচ্ছা, এন মেরুকে দূরের দিকে দূরে সরালে আই হবে কি? ক্লকওয়াইজ। আর এনটাকে নিয়ে এলে সেটা অপোজিট হবে, সরি এসটাকে নিয়ে এলে। যদি এখানে এস নিয়ে এসো, একটা চুম্বকের এস মেরুকে নিয়ে এসো, এস মেরুটা আসছে কোন দিকে? গতি এদিকে, কাছের দিকে আসছে। তাহলে এখানে কি উৎপন্ন হতে হবে? এস উৎপন্ন হতে হবে। যদি এস উৎপন্ন হয় তবে কী হবে? বিকর্ষণ করে বাধা দেবে। তাহলে কী হলো? যদি এস মেরু কাছের দিকে, কার কাছের দিকে? কুণ্ডলীর দিকে এলে আই কোনটা হবে? এটা এস মেরু মানে কি? ক্লকওয়াইজ। এন মেরু দূরে সরে যাওয়া আর এস মেরু কাছে আসা একই ব্যাপার। এন দূরে সরে যাওয়া আর এস কাছে আসা একই জিনিস। যদি এবার এটাকে এস থেকে দূরের দিকে নিয়ে যাও তখন কী হবে? তখন এখানে একটা কি? এন মেরু যদি উৎপন্ন হয় তাহলে এন কী করবে? আকর্ষণ করবে। অর্থাৎ তখন প্রবাহ কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এস মেরু দূরে দূরে সরে গেলে আই হচ্ছে কি? অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইভাবে মনে রাখবে, সুবিধা হবে সবথেকে ডাইরেকশনটা। লেঞ্জের সূত্র। এই সেম কেস হয় কি? যদি দেখো এখানে একটা চৌম্বককে নিয়ে এসেছি, যদি এরকম হয় যেখানে একটা কুণ্ডলী রেখে দিয়েছি, এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে, যদি এখানে একটা কুণ্ডলী থাকে একটা, যদি এর মধ্যে আই প্রবাহ হয়, তাহলে আই প্রবাহ হচ্ছে মানে কি? চৌম্বক ক্ষেত্র কে আছে? এদিকে ডাইরেকশন আছে চৌম্বক ক্ষেত্র। তাহলে আই প্রবাহ হওয়া মানে হচ্ছে কি? একটা আই প্রবাহযুক্ত একটা লুপ মানে হচ্ছে কি? এটা দণ্ড চুম্বকের মতো আচরণ করবে। তাহলে এটাও যদি একটা চুম্বকের মতো আচরণ করে, তাহলে এটাকেও যদি কাছের দিকে নিয়ে আসি, সেখানে এই ইনডিউসড প্রবাহ হবে আলাদা একরকম। দূরের দিকে নিয়ে গেলে কী হবে? প্রবাহ আলাদা রকম হবে। অর্থাৎ এর প্রবাহ যদি এই দিকে হয়, তাহলে যখন কাছের দিকে নিয়ে আসবো তখন হবে কি? এর প্রবাহের বিপরীত দিকে। যখন দূরের দিকে নিয়ে যাবো তখন এর প্রবাহের দিকে। অর্থাৎ এটা যদি কাছের দিকে নিয়ে আসি তাহলে এই রূপে আবিষ্ট প্রবাহ কোন দিকে হবে? এর বিপরীত দিকে। যদি এটাকে দূরের দিকে সরিয়ে নিয়ে যায় তাহলে কোন দিকে হবে? প্রবাহ বিমুখটা এর দিকে হয়ে যাবে। যদি এটা দূরের দিকে যায়, তাহলে কোনো একটা যদি লুপকে আরেকটা লুপের কাছের দিকে নিয়ে আসি তাহলে আবিষ্ট প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? যে লুপে ছিল তার বিপরীত দিকে। কারণ এর চৌম্বক ক্ষেত্র যদি এদিকে থাকে, এটা এদিকে থাকবে, তাই তো? দ্বিমেরুটা অপোজিট হতে হবে। আবার কি? যদি এটাকে দূরের দিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে? যেদিকে প্রবাহ ছিল সেই অভিমুখে সৃষ্টি হবে। ঠিক অনুরূপ কেস করা হয় কি? যখন যদি সুইচটা স্ট্রয় করা হয়, ধরুন এখানে আছে, এখানে সুইচ দেওয়া আছে, এটাকে আমি সরালাম না, এটাকে স্থির রেখে দিলাম, এটা দূরত্ব হচ্ছে ফিক্সড, ডিস্টেন্স ফিক্সড। এবার যদি এখানে একটা সুইচ রাখা হয়, প্রবাহ আছে,
এখানে সুইচ অন করার সময় এখানে ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে, সুইচ অফ করার সময়ও ইনডিউসড ইএমএফ হবে, সুইচ অফ করার সময়ও ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে। যখন এটাকে সুইচ অন করব, অন যে মুহূর্তে এটা সুইচ অন করব মানে কি, কারেন্টটা কত হবে, আইটা হঠাৎ করে ইনক্রিজ হবে, 0 থেকে হয়তো 2 অ্যাম্পিয়ার হয়ে গেল। আয়ের মান যদি হঠাৎ করে ইনক্রিজিং হয় তাহলে কী হবে, সেখানে চৌম্বক ক্ষেত্রের মানটা হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি একটা কুণ্ডলী কী বললাম, চৌম্বক মতো আচরণ করবে। তাহলে হঠাৎ করে মানটা আয়ের বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, এখানে ফ্লাক্সের মানটা, এই যে এটা যদি একটা দণ্ডচুম্বক মতো আচরণ করে তাহলে এনএস যদি হয় তাহলে এখানে ফ্লাক্সের মানটা কী হচ্ছে, হঠাৎ করে বৃদ্ধি হচ্ছে। তাহলে এটা স্থির থাকলেও, এদের আপেক্ষিক গতি না থাকলেও যখন সুইচ অন করছি, সুইচ অন করার আগের মুহূর্তে এখানে ফ্লাক্স 0 ছিল, সুইচ অন করে এখানে ফ্লাক্স কী হলো, একটা হিউজ পরিমাণ বেড়ে গেল। তাহলে এক্ষেত্রেও কী হবে, আবিষ্ট তৈচলা বলের সৃষ্টি হবে বা ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে। এবং প্রবাহটা কোন দিকে হবে, এই লুপে যদি এইদিকে প্রবাহ থাকে ক্লকওয়াইজ তাহলে এটা কত হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা যদি ক্লক থাকে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, না অপোজিট হবে। আবার যখন সুইচ অফ করছি, সুইচ অফ করলে কি হয়, এটা এতটা ফ্লাক্স ছিল হঠাৎ কী হবে, 0 হয়ে গেল, সুইচ অফে কী হবে, 0 হয়ে যাবে। তখন কী হবে, এর যেদিকে প্রবাহ ছিল সেই দিকটাতেই আবিষ্ট প্রবাহ সৃষ্টি হবে। অর্থাৎ কী হবে, যদি দুটো কুণ্ডলীর মধ্যে দূরত্ব স্থির থাকে শুধুমাত্র সুইচ অন বা অফ করার সময় কী হবে, ইনডিউসড ইএমএফ সৃষ্টি হবে, অর্থাৎ আবিষ্ট তৈচলা বলের বা আবিষ্ট প্রবাহের সৃষ্টি হবে। অফ অন, তাহলে অন করলে কী হবে, প্রাথমিক কুণ্ডলীর, এটাকে প্রাথমিক বলা হয়, এটাকে সেকেন্ডারি বলা হয়। প্রাথমিক কুণ্ডলীর দিকে কুণ্ডলীর বিপরীতে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়। আর অফ করলে কি হবে, একই দিকে সৃষ্টি হবে। তাহলে কি হলো, এটাকে দূরে সরাতে পারি বা কুণ্ডলীকে দূরে সরাতে পারি। মানে দুটোর মধ্যে মেন কথা হচ্ছে আপেক্ষিক গতি রাখতে হবে, যেমন করে খুশি তুমি রাখো না কেন। কুণ্ডলীকে সরাতে পারো, চৌম্বককে সরাতে পারো, এখানে সুইচ অন করতে পারো, অফ করতে পারো, বা এই কুণ্ডলীকে দূরে সরাতে পারো বা এই কুণ্ডলীকে দূরে সরাতে পারো। প্রাইমারি সেকেন্ডারি কোনো লিমিট নাই যে ফিক্সড নাই যে একেই সরাতে হবে শুধুমাত্র। মেন হচ্ছে কি, আপেক্ষিক গতি থাকতে হবে। আপেক্ষিক গতি থাকলে সেখানে কী হবে, আবিষ্ট তৈচলা বলের সৃষ্টি হবে। তোমরা বইয়ে অনেকগুলো দেওয়া আছে, দেখবে এখান পর্যন্ত, একটু দেখে রাখবে। পরের দিনে ফ্যারাডের সূত্র পড়াবো, দুটো সূত্র আছে এবং সেখান থেকে অনেক অঙ্ক করানো হবে। আর তার সাথে সাথে লেঞ্জের সূত্রটা বলবো, ভালোভাবে পড়বে এইটুকু। আর আজকে এ পর্যন্তই থাক। তোমাদের কাজ হচ্ছে মেনলি ফ্যারাডের জিনিসটাকে নিয়ে ভাবা যে উনি কোন পরিস্থিতি থেকে উঠে এসেছেন এবং তোমরা কোন পরিস্থিতিতে আছো, তোমরা থাকলে কি করতে, আর তোমাদের চেষ্টাটার লিমিট কেমন, আর তিনাদের চেষ্টার লিমিট কেমন ছিল, চেষ্টাটা কতটা পার্থক্য। তাই বলছি চেষ্টা করবে সবসময়, চেষ্টাটা হচ্ছে মেন ব্যাপার।